প্রিয় পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এডুক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ এডুকেশান সাবজেক্টেরই আমরা যে মক টেস্ট আলোচনা করছি, আজকে মক টেস্ট 6। আজকের এই ভিডিওতেও আমরা 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। দেখো, সামনে তোমাদের পরীক্ষা, 14 তারিখ তোমরা পরীক্ষা দিতে যাবে। তো তার আগে এই যে কয়েকটা দিন আছে, খুব মাথা ঠান্ডা রেখে যেখান থেকে যত রকমের এমসিকিউ প্রশ্ন পাবে সেগুলি প্র্যাকটিস করতে থাকো। কারণ এখন তোমাদের এটাই সবচেয়ে আদর্শ পন্থা, যেখানে এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্র্যাকটিস জারি রাখতে হবে। শুধু তাই নয়, তোমরা 7 তারিখ যে পরীক্ষা হয়েছে সেখানে তোমরা দেখেছো যে কোশ্চেনের প্যাটার্ন অনেকটা, কিন্তু আমি সহজ বলবো না, কঠিনও বলবো না, আমি শুধু এটাই বলবো যে প্রশ্ন যেগুলি এসেছে বা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, সেগুলো কিন্তু তোমাদের পড়ার মধ্যেই বা বোধগম্যতার মধ্যেই থাকবে। তাই যেটুকু পড়েছো, যেভাবে পড়েছো, সেই সমস্ত বিষয়গুলোকে আরেকটু ঝালাইমালাই করে নাও, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো বিভ্রান্তির শিকার না হতে হয়। এ প্রসঙ্গে আরও একটি তথ্য বলে রাখি যে তোমরা এই এমসিকিউ ভিডিও দেখবে, এর সঙ্গে আরও অন্যান্য বিষয়গুলো তো পড়বেই। যদি পারো, নিউ সিলেবাস ক্লাস 11 এবং 12-এর যে সিলেবাস তৈরি হয়েছে তার উপর যে পাঠ্য বই রয়েছে সেগুলি নিয়ে তোমরা একটু নাড়াচাড়া করতে পারো। ওই সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পারো, যেগুলি তোমাদের কিন্তু উপকারে আসবে। তাহলে চলো, আজকের এমসিকিউ সিরিজের মক টেস্টে 6-এর প্রথম যে প্রশ্ন আছে, ন্যাচারালিজম অনুযায়ী শিক্ষার প্রক্রিয়ায় যদি শিক্ষক শিক্ষার্থীর স্বাভাবিক আগ্রহের সম্পূর্ণ বিরোধী নির্দেশ দেন, এর সম্ভাব্য ফলাফল কি হবে? তাহলে কি বলছে, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষক যদি শিক্ষার্থীর স্বাভাবিক আগ্রহের সম্পূর্ণ বিরোধী নির্দেশ দেন, তার সম্ভাব্য ফলাফল কি হবে? বলছে শিক্ষার্থীর অন্তঃপ্রেরণা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীর জিজ্ঞাসা ও শেখার আগ্রহ হ্রাস পাবে, শিক্ষার্থীর সামাজিক উন্নয়ন হবে, আর শিক্ষার্থীর জ্ঞানগত বৃদ্ধি ত্বরান্বিত হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে আমরা সঠিক উত্তর করছি, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, শিক্ষার্থীর জিজ্ঞাসা ও শেখার আগ্রহ হ্রাস পাবে। কারণটা কি না, কারণ দেখো, ন্যাচারালিজমে তার যে শিক্ষা দর্শন সেখানে পরিষ্কারভাবে কি বলা রয়েছে, শিক্ষা হবে শিশুর স্বাভাবিক প্রবণতা, প্রবৃত্তি বা আগ্রহ অনুযায়ী। অর্থাৎ রুশোও কিন্তু তার এমিল গ্রন্থে এই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন, যেখানে শিশুর স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া ব্যাহত করা কোনোভাবেই উচিত নয়। এই বিষয়টি কিন্তু বারে বারে তিনি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ কি বুঝছি, যে শিক্ষক শিক্ষার্থীর আগ্রহের বিপরীত যদি কিছু চাপিয়ে দেন, তবে তার শিক্ষার্থীর কাছে কী হবে, বিরক্তি হবে, অনীহা হবে, শেখার প্রতি তার কিন্তু আগ্রহ কমে যাবে। আর বাকি অপশানগুলো আমরা একটু দেখে নেব। দেখো, বলছে অন্তঃপ্রেরণা বৃদ্ধি পাবে, তাহলে এটা সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া, তাহলে একটা হ্রাস পাবে আর একটা বৃদ্ধি পাবে, সম্পূর্ণ আলাদা জিনিস। শিক্ষার্থীর সামাজিক উন্নয়ন হয়, তাহলে দেখো সামাজিকীকরণ ঘটে যখন বিভিন্ন ক্ষেত্রে কি হয়, সমবয়সীদের সঙ্গে একসঙ্গে কাজ করার মাধ্যমে। তো শিক্ষকের নির্দেশ এটি কিন্তু সম্পূর্ণ একটা বিরোধী একটা চিন্তাভাবনা। আর শিক্ষার্থীর জ্ঞানগত বৃদ্ধি ত্বরান্বিত হয়। দেখো, আগ্রহবিহীন শিক্ষা কখনো জ্ঞান বৃদ্ধি করতে পারে না। এবার দেখো, 2 যে প্রশ্ন রয়েছে, ব্যক্তিকে যদি তার আপন সত্তার বাইরে গিয়ে পরমাত্মা সম্পর্কে উপলব্ধি করতে হয়, তাহলে শিক্ষার লক্ষ্য হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যক্তিকে যদি তার আপন সত্তার বাইরে গিয়ে পরমাত্মা সম্পর্কে, আচ্ছা পরমাত্মা করে দাও, সম্পর্কে উপলব্ধি করতে হয়, তাহলে শিক্ষার লক্ষ্য হিসেবে বিবেচনা করতে হবে কি, আধ্যাত্মিক উদ্দেশ্যকে, নৈতিক উদ্দেশ্য, বৃত্তিমূলক আর কৃষ্টিমূলক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান এ, আধ্যাত্মিক উদ্দেশ্যকে। কারণটা কি না, কারণ দেখো, আইডিয়ালিজম তাদের যে মূল যে শিক্ষা, তাদের যে উদ্দেশ্য, শুধু জ্ঞান বা নৈতিকতায় তারা কিন্তু সীমাবদ্ধ থাকে না। তারা কি করে, আধ্যাত্মিক চেতনা বা আত্মার সঙ্গে পরমাত্মার যে সংযোগ, তার উপরে কিন্তু তারা জোর দেয়, বা এটাই তাদের শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য, তাই তো? তাই ব্যক্তি তার যে সীমিত সত্তাকে অতিক্রম করে চিরন্তন সত্য এবং পরমাত্মার সঙ্গে যে মেলবন্ধন বা অভিজ্ঞতা লাভ করে, সেটাই কিন্তু আধ্যাত্মিক উদ্দেশ্য। তাহলে এদিক থেকে যদি আমরা দেখি নৈতিক উদ্দেশ্য, এই বিষয়টি ভালো মন্দ বিচার করি, তাহলে এখানে কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। বৃত্তিমূলক উদ্দেশ্য, তাহলে এটি কিন্তু পেশাভিত্তিক, তাই এর সঙ্গে কোনোভাবে আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আর কৃষ্টিমূলক বিষয়, তাহলে কৃষ্টি মানে কি, সাংস্কৃতিক পরিমণ্ডল, তো তার সঙ্গেও কিন্তু এই বিষয়টি ঠিকঠাকভাবে যাচ্ছে না। এরপরে দেখো, 3 যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, কি রয়েছে, বলছে মিশ্র শিখন পরিবেশে, বলছে ব্লেন্ডেড লার্নিং এনভায়রনমেন্ট পরিবেশে নিম্নলিখিত কোন যুগল বৈশিষ্ট্য শ্রেণীকক্ষে নির্দেশদানের অন্তর্গত? শিক্ষক নেতৃত্ব, সকলের জন্য এক নীতি, শিক্ষক নির্দেশিত আর ব্যক্তিবিশেষের স্বতন্ত্রতা। তাহলে
এই প্রশ্নের সঠিক জোড় কি বলছে 1 4 2 3 4 2 1 2। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি 2 এবং 3। অর্থাৎ কি না সকলের জন্য এক নীতি আর শিক্ষক নির্দেশিত। দেখো যে ব্লেন্ডেড লার্নিং যেটাকে আমরা বলছি বা মিশ্র শিখন পরিবেশে কিন্তু দুটি উপাদান থাকে। কেমনভাবে হতে পারে? একটি অনলাইন বা ডিজিটাল মাধ্যমে স্বতন্ত্র শিখন যাকে আমরা বলছি, আর দুই হচ্ছে গিয়ে কি শ্রেণীকক্ষ ভিত্তিক যে শিক্ষক নির্দেশনার যে ব্যাপার। তাহলে দেখো শ্রেণীকক্ষে শিক্ষক কিন্তু একই ধরনের নির্দেশ বা নীতি বা গাইডলাইন কিন্তু তিনি দিয়ে থাকেন এবং সেই নীতিটা কিন্তু সবাইয়ের জন্য এক হবে এবং সকলকে কিন্তু সেই নীতি অনুযায়ী শিক্ষক কিন্তু পরিচালনা করেন এবং তিনি নির্দেশনা দিয়ে থাকেন। তাহলে এই দুটি অর্থাৎ আমরা যদি দেখি যে 2 এবং 3 হচ্ছে গিয়ে সঠিক উত্তর। বাকি বলছে শিক্ষক নেতৃত্ব। দেখো শিক্ষকের যে নেতৃত্ব এটা ব্যক্তিগত স্বতন্ত্রতা। তাহলে এর সঙ্গে আমরা যদি দেখি যে ব্লেন্ডিং এটা যখন এই লার্নিং যখন অনলাইনে হবে তখন কিন্তু এই বিষয়টি কিন্তু অনেকটা বেশি মানানসই, কিন্তু ক্লাসরুমে কিন্তু শ্রেণীকক্ষে এই বিষয়টি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। আর কি রয়েছে দেখো বলছে ব্যক্তি বিশেষে স্বতন্ত্রতা। তাহলে দেখো ব্যক্তি বিশেষে স্বতন্ত্রতা যদি আমরা এখানে দেখি তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু এখানে দেখব যে ব্যক্তি বিশেষে স্বতন্ত্রতা কিন্তু এখানে ততটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ ব্যক্তি স্বাধীনতা শ্রেণীকক্ষের মূল বৈশিষ্ট্য হতে পারে না, সেটা অনলাইন বেসিসে হতে পারে কিন্তু অফলাইনে অর্থাৎ শ্রেণীকক্ষে এই বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এগুলো সঠিক নয়। এরপর দেখো 4 পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসের নীতি কি বলছে? নিরবিচ্ছিন্নতা, সমন্বয়ের নীতি, ধারাবাহিকতা। আর কি সমন্বয়ের নীতি, ধারাবাহিকতা, ক্রমপর্যায়ে এখানে একটা অ্যারো মিস হয়ে গেছে। আর ক্রমপর্যায়ের নীতি, ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্নতা, সমন্বয়ের নীতি, ক্রমপর্যায়ের নীতি, ধারাবাহিকতা, এখানেও একটি অ্যারো সমন্বয়ের নীতি। তাহলে যে 4টির অপশান রয়েছে তাহলে এর মধ্যে সঠিক কি হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা করছি অপশান সি, ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্নতা এবং সমন্বয়ের নীতি হয়েছে। দেখো ক্লাসরুম যে আমাদের সংগঠন বা কারিকুলাম সংগঠনের ক্ষেত্রে যে মূল নীতিগুলো রয়েছে তার প্রথমের দিকেই আসবে ধারাবাহিকতা, তারপরেই আসবে নিরবিচ্ছিন্নতা, তারপরেই আসবে গিয়ে সমন্বয়ের নীতি। অর্থাৎ কী হবে ধারাবাহিকতা বলতে কি না পূর্ব অভিজ্ঞতার সঙ্গে নতুন বিষয়বস্তু যুক্ত করতে হবে। আর নিরবিচ্ছিন্নতা কি সহজ থেকে জটিল, পরিচিত থেকে অপরিচিত এই ক্রমবিন্যাসের দিকে আমাদেরকে বিন্যস্ত করতে হবে। আর সমন্বয় কি বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্ক এবং সামঞ্জস্য বজায় রাখতে হবে। তাহলে এবার এই প্রশ্ন অপশানগুলো অপশান এতে আমরা কি দেখতে পাচ্ছি বলছে ভুল ক্রম। এখানে আমরা কেন দেখতে পাচ্ছি ভুল? এটা না কারণটা কি না কারণ এখানে আমরা প্রথমের দিকে আমরা কি দেখতে পাচ্ছি যে নিরবিচ্ছিন্নতা বিষয়টিকে নিয়ে আসা হয়েছে, তাই এটি ভুল। আর কি রয়েছে সমন্বয়ের নীতি এবং ধারাবাহিকতা, ক্রমপর্যায়ের নীতি। দেখো সমন্বয়ের নীতি যে এই যে বিষয়টি এই বিষয়টিও কিন্তু পরে আসবে, আর ক্রমপর্যায়ে এটা সম্পূর্ণ বিপরীত একটা মানে সিকোয়েন্স, তো সেই জন্য এটি সঠিক নয়। এরপরে দেখো 5 যে প্রশ্ন রয়েছে বলছে NCFTE 2009 অনুসারে শিক্ষক শিখন পাঠ্যক্রমে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে? বলছে সাবজেক্ট কন্টেন্ট বৃদ্ধি, বাস্তব ক্ষেত্রের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা, কেবল প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, শুধুমাত্র মূল্যায়ন কেন্দ্রিক পদ্ধতি। তাহলে NCFTE ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 হইল। বলছে এখানে কি বলা হয়েছে না এই যে বিষয়টি এখানে কিন্তু শিক্ষক শিখন যে বিষয়টি শুধু কেবলমাত্র তত্ত্ব নির্ভর হবে না, বরং কীরকম হবে সেটা বাস্তব ক্ষেত্রে বা অভিজ্ঞতা নির্ভর হবে, সেটা হাতে কলমে কাজ করে এরকম ধরনের বিষয়গুলো কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বাস্তব ক্লাসে শিক্ষাদান এবং তাতে যেটা আমরা কি বলতে পারি যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলোর সঙ্গে একটা কমিউনিটি ওয়ার্ক ইত্যাদি বিষয়গুলো কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে। তো সেই ক্ষেত্রে বা সেই নিরিখে অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। বাকিগুলো কেন নয় দেখো বলছে সাবজেক্ট কন্টেন্ট বৃদ্ধি, তাহলে NCFTর এখানে বিষয়বস্তু বৃদ্ধি নয় বরং প্রয়োগমূলক দিকগুলোতে কিন্তু জোর দেওয়া হয় এখানে। আর কি বলছে প্রযুক্তি নির্ভর, দেখো ICT গুরুত্বপূর্ণ, প্রযুক্তিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কিন্তু সেটাই যে একমাত্র পরিবর্তন তা কিন্তু নয়। আর কি বলছে মূল্যায়ন কেন্দ্রিক পদ্ধতি। দেখো NCFTE 2009 এটা কিন্তু পরীক্ষা নির্ভর ব্যবস্থাকে কিন্তু সমালোচনা করেছে, তো সেই দিক থেকে কিন্তু এটি সঠিক নয়। 6 যে প্রশ্ন আছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শিক্ষা স্তরের ক্রমপর্যায় ছিল সমন উপাধ্যায় উপসম্পদা, প্রবজ্জা আচার্য উপসম্পদা, সমন উপসম্পদা আচার্য, সমন উপসম্পদা উপাধ্যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে?
সমন, উপসম্পদা, উপাধ্যায়। অর্থাৎ অপশান ডি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। কারণ আমরা জানি যে প্রব্রজ্যা গ্রহণের পর শিক্ষার্থীরা ভিক্ষু বা সমন নামে পরিচিত হতো। তারপর এই ভিক্ষু জীবনে শিক্ষার্থীরা 20 বছর অতিক্রান্ত করার পর উপসম্পদা অনুষ্ঠান পালিত হতো। এই উপসম্পদার পরে শিক্ষার্থীরা আবার 10 বছর অতিবাহিত করার পর তারা কিন্তু উপাধ্যায়ের স্তরে উন্নীত হতে পারত। তাই অপশান ডি সঠিক। সাথে যে প্রশ্ন রয়েছে দেখো আমাদের এখানে, স্বয়ং বলছে এই প্ল্যাটফর্মের লক্ষ্য কী? শিক্ষকদের প্রবন্ধ প্রকাশ করা, স্বশিক্ষণ, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, কেবল কোর্সের সময়সূচি দেখানো, শুধুমাত্র ব্যাচেলর বা মাস্টার স্তরে ছাত্রদের জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে অপশান বি, স্বশিক্ষণ এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। অর্থাৎ স্বয়ং আমরা জানি, এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই জানো, তবু যারা জানো না তারা অবশ্যই মনে রাখবে, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ডস। হয়েছে এই তার লক্ষ্য কী ছিল? অর্থাৎ এটি একটা ভারতের কিন্তু একটা ডিজিটাল উদ্যোগ, যেটি 2017-তে এর লঞ্চ হয়েছিল। তো এর কী হয়েছে? এটা কিন্তু দেখো এর মূল লক্ষ্য কি, সেলফ লার্নিং প্লাস ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এই বিষয়টি তৈরি হয়েছে। তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি, তাহলে স্বশিক্ষণ এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এটি সঠিক। বাকিগুলো কেন নয়? বলছে শিক্ষকদের প্রবন্ধ প্রকাশ, এই বিষয়টি তো গবেষণা প্রবন্ধ ঠিকই আছে, কিন্তু অন্যান্য বিষয়গুলোতে সব কিছু এখানে প্রকাশ তা কিন্তু নয়, সেরকম একটি প্ল্যাটফর্ম নয়। আর কেবল কোর্সের সময়সূচি দেখানো, এটাও কিন্তু নয়। তারপরে ব্যাচেলার বা মাস্টার স্তরের ছাত্রদের জন্য না, এই স্বয়ং কিন্তু 9 থেকে সমস্ত ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে দেখো 8-এ যে প্রশ্নটি রয়েছে, উডের ডিসপ্যাচ বলছে শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যদি শিক্ষক প্রশিক্ষণে ফোকাস না থাকে তাহলে কি সমস্যা হতে পারে? শিক্ষার মান হ্রাস পাবে, পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীর প্রেরণা অটুট থাকবে, আর সামাজিক সমতা নিশ্চিত হবে। তাহলে দেখো, যদি শিক্ষক প্রশিক্ষণে ফোকাস না থাকে স্বাভাবিকভাবে, তাহলে কী হবে? শিক্ষার মান হ্রাস পাবে। অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এবার কী কী বলছে? পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা বৃদ্ধি পাবে। তাহলে দেখো, প্রশিক্ষণ যদি না হয়, পাঠ্যক্রমে যদি শিক্ষার গুণমান যদি কমে যায়, তাহলে পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা কীভাবে বৃদ্ধি পাবে? শিক্ষার্থীর প্রেরণা অটুট থাকবে, এই বিষয়টিও সঠিক নয়, সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। আর সামাজিক সমতা নিশ্চিত হবে। তাহলে দেখো, প্রশিক্ষণহীন শিক্ষা বৈষম্য বাড়াবে, কখনো সমতা বাড়াবে না, তাই ভুল। 9 যে প্রশ্ন হচ্ছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে 2009-এর বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণের মানদণ্ড কারা নির্ধারণ করে? ইউজিসি, এনসিইআরটি, এসসিইআরটি আর এনসিটিই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, রাইট টু আরটিএ অ্যাক্ট 2009 অনুসারে যদি আমরা দেখি, যে যোগ্য শিক্ষক নিয়োগের মানদণ্ড নির্ধারণের দায়িত্ব কিন্তু এনসিটিইকেই দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি তোমরা দেখো যে টেট এবং টেটও কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি যে টিচার এলিজিবিলিটি যে টেস্ট হচ্ছে, কিন্তু সেটিও কিন্তু এনসিটিই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কিন্তু হয়ে থাকে। এবার দেখো ইউজিসি, তাহলে এটি উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণের সঙ্গে বিষয়টি যুক্ত নয়। এনসিইআরটি বলছে এটি পাঠ্যক্রম এবং এটি কি করে না, পাঠ্যপুস্তক এবং কারিকুলাম নিয়ে কাজ করে, মানদণ্ড নির্ধারণ করে না। আর এসসিইআরটি তো আমরা জানি এটি মানে এনসিইআরটিরই একটি শাখা, যেটা রাজ্য স্তরে কাজ করে, একই বিষয়। এবার 10-এ দেখো যে বিষয়টি রয়েছে আমাদের সামনে, বলছে বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য ছিল স্ব উন্নয়ন এবং চরিত্র গঠন। যদি শিক্ষা কেবল পরীক্ষামূলক হয় কোন ফলাফল দিতে পারে? তাহলে বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য স্ব উন্নয়ন এবং চরিত্র গঠন। বলছে শিক্ষা যদি কেবল পরীক্ষামূলক হয়, তার মানে কি সেটা মেমোরি বেস হচ্ছে। বলছে তখন আমাদের কি হবে? শুধু পড়াশোনা মুখস্থ বিষয়টি এখানে গুরুত্ব পাচ্ছে। তখন কি হবে দেখো, বলছে শিক্ষার্থীর ব্যক্তিগত নৈতিক উন্নয়ন ব্যাহত হবে, শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি পাবে, সামাজিক দক্ষতা উন্নত হবে, আর বৌদ্ধিক বিকাশ দ্রুত হবে। দেখো এক এক করে বিষয় আমরা দেখি। স্বামী বিবেকানন্দের তার যে মানে এডুকেশনের যে সংজ্ঞাতেই বলা আছে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ কি, তার কাছে শিক্ষা মানে কী হবে? চরিত্র গঠন হবে, নৈতিক বিষয় দিয়ে উন্নতি হবে, এবং আত্ম উপলব্ধির বিকাশটিও কিন্তু এখানে গুরুত্ব পাবে। তাহলে পরীক্ষামূলক শিক্ষা কেবলমাত্র জ্ঞান ভিত্তিক হয়, চরিত্র এবং নৈতিক উন্নয়ন কিন্তু অপেক্ষা মানে কি বলা যেতে পারে, এটা উপেক্ষিত থেকে যায়। এই বিষয়টি কিন্তু ঠিকঠাকভাবে প্রতিফলিত বা বাস্তবায়িত হয় না। তো সেই জন্য কোন ফলাফল দেখা দিতে পারে? বলছে ব্যক্তিগত বিকাশ এবং নৈতিক বিকাশ উন্নয়ন ব্যাহত হবে। তাহলে এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আর বাকিগুলো কি বলছে? শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি পাবে। তাহলে দেখো, জ্ঞান বাড়লেও কিন্তু সার্বিক ডেভেলপমেন্ট কি হবে? সেটা হবে না, তাই এটা ভুল। সামাজিক দক্ষতা উন্নয়ন হবে। তাহলে পরীক্ষা কেন্দ্রিক শিক্ষায় সামাজিক দক্ষতা উপেক্ষিতই থাকে, উন্নত কখনো হয় না। আর বৌদ্ধিক বিকাশ দ্রুত হবে। কেবল যদি বুদ্ধির বিকাশটাই যদি তারা মানে বেশি হয়, তাহলে সেখানে কিন্তু তার সঙ্গে কিন্তু চরিত্রগত দিকে কোনো কিছু বিষয় থাকে না। তাহলে এই যে স্টেটমেন্ট, তার সঙ্গে কিন্তু এটা ম্যাচ খাচ্ছে না, তাই এটি ভুল। তাহলে চলো 10টি হয়ে গেছে। এরপরে আমরা পরের 11 নম্বর যে এমসিকিউ রয়েছে সেটার উত্তর আমরা করব। দেখো 11তে কি বলা রয়েছে, বলছে ডায়াগনস্টিক
টেস্ট কোন ধরনের গাইডেন্সের সঙ্গে সবথেকে বেশি সম্পর্কিত? ব্যক্তিগত, পেশাগত, শিক্ষাগত, সামাজিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? স্বাভাবিকভাবে সঠিক উত্তর হবে শিক্ষাগত নির্দেশনা। কারণটা কি না, কারণ হচ্ছে কি, দেখো ডায়াগনস্টিক টেস্ট কি ব্যাপারটা না, শিক্ষার্থীর যে কতটা দুর্বলতা রয়েছে বা তার ত্রুটি কতটা রয়েছে সেটাকে শনাক্ত করার উপায়। তাহলে এর মাধ্যমে আমরা কি রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করি। তাই সবচেয়ে বেশি এডুকেশনাল গাইডেন্সের সঙ্গে কিন্তু ডায়াগনস্টিক এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বা যুক্ত। বাকিগুলো ভোকেশনাল, দেখো এটা পেশা নির্বাচনের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত নির্দেশনা যদি আমরা এখানে দেখি তাহলে ব্যক্তির সমস্যা সমাধানের জন্য এটা বিষয়টি, তাই এটি সার্বিক নয়। আর কি বলছে পেশাগত, এটা পেশা নির্বাচনের বিষয়, তাই এখানে ডায়াগনস্টিক ব্যাপারটা আসছে না। আর সোশ্যাল, যেটা সামাজিক গাইডেন্স বলছি, সেটা সামাজিক মেলামেশার সম্পর্ক নিয়ে কাজ করে। ডায়াগনস্টিক টেস্ট এই কাজ করে না। পরে 12তে লার্নিং উইদাউট বার্ডেন রিপোর্ট কোন কমিশনের সঙ্গে যুক্ত? কমিটির সঙ্গে কোঠারি, কপিল সিবল কমিটি, রাধাকৃষ্ণ কমিটি, যশপাল কমিটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, যশপাল কমিটি। দেখো 1993তে যে যশপাল কমিটি তৈরি করা হয়েছিল সেখানে তারা একটি যে রিপোর্ট দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে লার্নিং উইদাউট বার্ডেন, অর্থাৎ কি মূল বার্তা কী ছিল, যে শিক্ষার্থীর উপর যে অতিরিক্ত যে পাঠ্য বিষয়ে চাপ কমাতে হবে, অর্থাৎ শিক্ষা হবে আনন্দপূর্ণ এবং কার্যকর পদ্ধতিতে হবে। তাই তো কেন কোঠারি কমিশন হবে না? তাহলে দেখো কোঠারি কমিশনের রিপোর্ট কিন্তু 1964 থেকে 66 মধ্যে হয়েছিল। সেটা কিন্তু স্কুল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো নিয়েই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আলোকপাত করেছিল। রাধাকৃষ্ণন কমিশন, কপিল সিব্বল কমিটি, তাহলে এই কপিল সিব্বল কমিটি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উদ্যোগ হলেও এর সঙ্গে যুক্ত নয়। আর রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার উপরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গুরুত্ব দিয়েছিল। এরপর দেখো 13 বলছে প্রকৃতিবাদী শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা কোনটি? বলছে শিশুকে অত্যধিক স্বাধীনতা, ফলে সামাজিক দায়িত্ব শেখানো কঠিন হয়। শিশুর ব্যক্তিত্ব বিকাশের উপর জোর দেয়, এটি প্রকৃতির সঙ্গে মিল রেখে শেখায়, এটি চাইল্ড সেন্টার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান এ, শিশুকে অত্যধিক স্বাধীনতা, ফলে সামাজিক দায়িত্ব শেখানো কঠিন হয়। তাই তো। আর দেখো ব্যক্তিত্ব বিকাশের উপর জোর দেয়, তাহলে এটা তো সীমাবদ্ধতা বরং ইতিবাচক দিক, তাই এটা সীমাবদ্ধ নয়। প্রকৃতির সঙ্গে মিল রেখে শেখায়, তাহলে এটিও কিন্তু ন্যাচারালিজমের মূল বিষয়বস্তু, দুর্বলতা বা ত্রুটি নয়, সীমাবদ্ধতা নয়। আর চাইল্ড সেন্ট্রিক বলছে এটিও কিন্তু ন্যাচারালিজমের মূল বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা হতে পারে না। 14তে যে প্রশ্ন হচ্ছে বলছে যদি পরিবেশগত অসঙ্গতি মেল অ্যাডজাস্টমেন্টের কারণ হয় তবে কোন সমাধান সবচেয়ে বেশি কার্যকর? মনোবিশ্লেষণমূলক চিকিৎসা, আচরণ অভিযোজনমূলক হস্তক্ষেপ, শুধুমাত্র একাডেমিক কোচিং, আর কঠোর শৃঙ্খলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, আচরণ এবং অভিযোজনমূলক হস্তক্ষেপ। হয়েছে। কারণটা কি না, দেখো পরিবেশগত অসঙ্গতি মানে কি, সে পরিবেশের সঙ্গে ঠিকঠাকভাবে খাপ খাওয়াতে পারছে না। তাহলে এর জন্য আমরা যদি দেখি যে বিহেভিয়ারাল মডিফিকেশন যে টেকনিকগুলো রয়েছে বা অ্যাডাপ্টিং যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলোই হস্তক্ষেপ করবে। কারণটা কি, যাতে ব্যক্তি সামাজিক এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। আর কি বলছে এখানে আমাদের মনোবিশ্লেষণমূলক সাইকোঅ্যানালাইসিস, এটা কিন্তু মানসিক গভীর দ্বন্দ্ব যদি তৈরি হয় তখন সেই সমস্ত ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। সাধারণত ম্যাল অ্যাডজাস্টমেন্ট সবসময় অবচেতন যে বিষয়টি তা কিন্তু নয়। আর কি বলছে একাডেমিক কোচিং, এটা তো বিষয়টি এর সঙ্গে সম্পর্কিত নয়। কঠোর শৃঙ্খলা চাপিয়ে দিলে কখনো ম্যাল অ্যাডজাস্টমেন্ট কমবে না, বরং আরও বেড়ে যাবে। এরপরে দেখো 15তে ম্যাকলেমিনিট ইংরেজি শিক্ষার প্রবর্তন করা হয়েছিল। ম্যাকলেমিনিটে যদি শিক্ষক সংস্কৃত এবং আঞ্চলিক ভাষায় সমান গুরুত্ব দেন তাহলে কোন শিক্ষাগত দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে? প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে, পাঠদানের মাধ্যম নিয়ে দ্বন্দ্ব হবে, শিক্ষার্থীর প্রেরণা অটুট থাকবে, পাঠ্যক্রমের একরূপতা যেটাকে আমরা ইউনিফর্মিটি বলছি সেটা বৃদ্ধি পাবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো স্বাভাবিকভাবে শিক্ষার ইংরেজি শিক্ষা আর সংস্কৃত আঞ্চলিক ভাষা, তাহলে ভাষা মানে কি পাঠদানের মাধ্যম নিয়ে দ্বন্দ্ব হবে। অপশান বি সঠিক উত্তর। এরপর দেখো স্তম্ভ রয়েছে। স্তম্ভতে আমরা কি দেখতে পাচ্ছি? বলছে বাম স্তম্ভ, ডান স্তম্ভ, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, আনুষ্ঠানিক গোষ্ঠী, অনানুষ্ঠানিক প্রাথমিক গোষ্ঠী, রাজনৈতিক দল, পরিবার, সমবয়সী গোষ্ঠী বা পিয়ার গ্রুপ, আর যে শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন। তাহলে এক এক করে আমরা মিলে দেবো। তাহলে প্রাথমিক গোষ্ঠী কী হবে? পরিবার, তাহলে একে বি। গৌণ গোষ্ঠী কী হবে? রাজনৈতিক দল, তাহলে এ। তাহলে বি আর এ কোথায় আছে? দেখো অপশান সিতে আছে। তবু আমরা বাকিগুলো দেখে নিচ্ছি। আর আনুষ্ঠানিক গৌণ গোষ্ঠী, তাহলে আনুষ্ঠানিক গৌণ গোষ্ঠী তাহলে কী হবে? শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন। আর অনানুষ্ঠানিক যেটা গৌণ গোষ্ঠী সেটা আমরা সমবয়সী গোষ্ঠী সেটা। তাহলে অপশান সি সঠিক উত্তর।
দেখো এবার 17তে যে প্রশ্নটি রয়েছে কি বলা হয়েছে, বলছে এনসিএফ 2005 অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়নে সিসিই চালু করার সুপারিশ করা হয়, কেবল বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতা বোঝা যায়। তাহলে দেখো এই যে বিষয়টি রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা একটু বিচার করে দেখি। এনসিএফ অর্থাৎ কি, যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা 2005 তারা বলেছে কি শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সিসিই চালু করার কথা বলেছে। এটা তো সত্য। কারণটা কি না, তারা বলেছিল যে কি, যে একটি মাত্র পরীক্ষার উপর নির্ভর না করে সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন চালু করতে হবে, কারণ একটি পরীক্ষা শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতা পরিমাপ করতে পারে না। তো সেই জন্য তারা এটি চালু করার কথা বলে। এটা সত্য। বলছে কেবল বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতা বোঝা যাবে, তারা সম্পূর্ণ বিপরীত, তাই এটি মিথ্যা। তার মানে কি দাঁড়ালো, এ সত্য আর মিথ্যা, অপশান সি সঠিক উত্তর। এরপর দেখো 19-এ একটি প্রশ্ন রয়েছে, খুব সুন্দর একটি প্রশ্ন। 7 মাস মিডিয়া ধারণাটি কে প্রস্তাব করেছিলেন? বলছে অপশানগুলো আমরা কি দেখে নিচ্ছি। বলছে মার্সার, ম্যাকলুহান, আর কি বলছে ডেনিস ম্যাককুয়েইল, গ্রাহাম বেল, হ্যারল্ড ইনিস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা আমরা এবার একটু দেখবো। দেখো 7 মাস মিডিয়া এই ধারণাটি কে প্রস্তাব করেছিল? তাহলে দেখো এক কথায় যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি, তাহলে মার্সার কিন্তু ম্যাকলুহান, তিনিই কিন্তু এই 7 মাস মিডিয়া এই ধারণাটি, তার যে একটা আন্ডারস্ট্যান্ডিং মাস মিডিয়া যে গ্রন্থ রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই গ্রন্থে তিনি কিন্তু এই মাস মিডিয়া সম্পর্কিত একটা মৌলিক ধারণা তিনি দিয়েছিলেন। তো তিনিই প্রথম দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, এই তত্ত্বটি কিন্তু তিনিই প্রথম দিয়েছিলেন এবং পরবর্তীকালে 7 মাস মিডিয়া তিনি উল্লেখ করেন। কেমন? এরপর দেখো 19-এ যে প্রশ্ন রয়েছে, গেস্টাল্ট লার্নিং থিওরি অনুসারে শিক্ষার্থীর শেখার ক্ষমতা কোনভাবে বৃদ্ধি পাবে? কী কী অপশানগুলো রয়েছে? কেবল তথ্য মুখস্থ করার মাধ্যমে, সামগ্রিক নিদর্শন ও সম্পর্কগুলো চিনতে পারার মাধ্যমে, সম্পূর্ণ রিইনফোর্সমেন্ট উপর নির্ভর করে, আর শিক্ষক কেন্দ্রিক নির্দেশনার মাধ্যমে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সামগ্রিক নিদর্শন এবং সম্পর্কগুলো চিনতে পারার মাধ্যমে। কারণটা কি না, কারণ হচ্ছে কি, এটা কি গেস্টাল্ট যে মনোবিজ্ঞানী তারা বলেছেন শিখন হবে ইনসাইট বা অন্তর্দৃষ্টির মাধ্যমে, অর্থাৎ কি তথ্যকে টুকরো টুকরো করে নয়, সম্পূর্ণ কাঠামো এবং তাদের মধ্যে সম্পর্ক হিসাবে দেখলেই শিখন কার্যকর হবে। তাই কেবলমাত্র মুখস্থর মাধ্যমে, তো এটি সঠিক নয়। আর কি বলছে রিইনফোর্সমেন্ট, এটি তো স্কিনারের ব্যাপার, তো তাই এখান থেকে আমরা গেস্টাল্ট থিওরি এটা বিহেভিয়ারিজমের উপরে খাপ খায়। আর শিক্ষক কেন্দ্রিক, গেস্টাল্ট শেখার যে বা শিক্ষণের মূল কিন্তু তারা কিন্তু লার্নার সেন্টার, মানে শিক্ষার্থী কেন্দ্রিক, তাই এটি সঠিক নয়। এরপরে দেখো 20-তে যে প্রশ্ন হচ্ছে, নিচের কোন বৈশিষ্ট্য সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উদ্দেশ্য নির্ভর সম্পর্ক, বৃহৎ পরিসর, ব্যক্তিগত আবেগ নির্ভর সম্পর্ক, আর আনুষ্ঠানিক নিয়মকানুন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, ব্যক্তিগত আবেগ নির্ভর সম্পর্ক হয়েছে। কারণ সেকেন্ডারি গ্রুপ যে বা গৌণ গোষ্ঠী যাকে আমরা বলছি, তার মূল বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে বৃহৎ পরিসর হবে, সেখানে উদ্দেশ্য নির্ভরতা থাকবে, আর কি আনুষ্ঠানিক নিয়মকানুন সেখানে প্রাধান্য পাবে। তাই ব্যক্তিগত আবেগ এটা কিন্তু প্রাইমারি গ্রুপের বৈশিষ্ট্য, তাই এটি এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপরে দেখো 21-এ যে প্রশ্ন রয়েছে আমরা দেখব, বলছে সিনেমাকে ড্রিম মিডিয়া বলা হয় কেন? সস্তা বিনোদন, দর্শকের কাছে সহজলভ্য, বাস্তব কল্পনার মিশ্রণ, চাক্ষুষ ও শ্রাব্য উভয় প্রকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো অবশ্যই বাস্তব এবং কল্পনার মিশ্রণ। তার মানে কি না, সিনেমা হচ্ছে এমন একটি মাস মিডিয়া, সেখানে আমরা কী দেখতে পাই? বাস্তব জীবনের প্রতিফলন দেখতে পাই, কল্পনার উপাদানও কিন্তু সেখানে একত্রিত করে এই যে মিডিয়াটাকে কিন্তু ড্রিম মিডিয়া বলা হয়। সস্তা বিনোদন, এটি কিন্তু সত্য হলেও এই বিষয়টি কিন্তু ড্রিমের সঙ্গে সম্পর্কিত নয়। সহজলভ্য বা দর্শকের কাছে সহজলভ্য, দেখো এখানে কিন্তু সহজলভ্য বিষয়টা কিন্তু কল্পনার সঙ্গে ঠিকঠাকভাবে ম্যাচ খাচ্ছে না। আর চাক্ষুষ শ্রাব্য মাধ্যম, তাহলে এটিও কিন্তু একই বিষয়। এরপর দেখো 22-এ যে বিষয়টি রয়েছে বা যে প্রশ্নটি, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতির মূল ভিত্তি হলো প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি। যদি একটি শিশু যে অর্থ না বুঝে মুখস্থ করায় অভ্যস্ত, সে যদি কিন্ডারগার্টেনে প্রবেশ করে তবে কোন ঘটনা ঘটতে পারে? বলছে তৎক্ষণাৎ অভিযোজন ও কগনিটিভ গ্রোথ হবে, তার প্রাথমিক হতাশা অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে, শিক্ষক কর্তৃক অনুশাসন শক্তিশালী হবে, শেখা শুধুমাত্র একাডেমিক হবে। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে? কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রাথমিক হতাশা ও অ্যাডজাস্টমেন্টের সমস্যা দেখা দেবে। কারণটা কি না, কিন্ডারগার্টেন পদ্ধতিতে আমরা কি দেখতে পাই? যে মূলত শিশু স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করবে, সৃজনশীল কাজের ব্যস্ত থাকবে, আনন্দময় পরিবেশে সে শিখবে। কিন্তু শিশু যদি কেবলমাত্র মুখস্থ উপর যদি জোর দেয় বা তার উপরে যদি সে তার অভ্যাস তৈরি হয়, তাহলে সে কিন্তু হঠাৎ করে স্বাধীনতা, খোলামেলা, সৃজনশীল পরিবেশে প্রবেশ করলে প্রথম দিকে তার হতাশা এবং অ্যাডজাস্টমেন্টেরই সমস্যা হবে, তাই না? আর তৎক্ষণাৎ তো অভিযোজন করতেই পারবে না, সম্পূর্ণ বিপরীত শিক্ষক কর্তৃক। তাহলে এটা কিন্তু ফ্রয়েবেলের ক্ষেত্রে শিক্ষক নয়, শিক্ষার্থী সর্বাধিকার।
আর একাডেমিক এই বিষয়টি কিন্তু কিন্ডারগার্টেনের কেবল একাডেমিক বিষয় না, তারা কিন্তু সার্বিক বিকাশের উপর তারা জোর দিয়ে থাকে। এরপর দেখো, ন্যাশনাল নলেজ কমিশন 2005 সালে 6টি মুখ্য ক্ষেত্র কী কী? শিক্ষা, বিজ্ঞান, কৃষি, প্রযুক্তি, স্বাস্থ্য, তথ্য, পরিবেশ, প্রযুক্তি, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ। বিজ্ঞান, কৃষি, শিল্প, অর্থনীতি, শ্রম, স্বাস্থ্য, শিক্ষা, জ্ঞান নেটওয়ার্ক, ই গভর্নমেন্ট, উদ্ভাবন, লাইব্রেরি, বৌদ্ধিক সম্পত্তি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশান ডি, শিক্ষা, জ্ঞান নেটওয়ার্ক, ই গভর্নমেন্টস আর কি গভর্নেন্স, উদ্ভাবন, লাইব্রেরি এবং তার বৌদ্ধিক সম্পত্তি। এরপরে দেখো 24-এ যে প্রশ্ন রয়েছে কি রয়েছে না, বলছে থর্নডাইকের ল এফেক্ট এর মূল বক্তব্য কী? বক্তব্য কী রয়েছে? বলছে প্রতিক্রিয়া অনুকরণের মাধ্যমে শেখা, সন্তোষজনক ফল পুনরাবৃত্তি ঘটায়, আর কি বলছে উদ্দীপনা প্রতিক্রিয়ার সমন্বয় ঘটে না, শিখন কেবলমাত্র পর্যবেক্ষণে সম্ভব। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এক এক করে যদি আমরা বিষয়গুলো দেখি, তাহলে কি বলছে প্রতিক্রিয়া অনুকরণের মাধ্যমে শেখা হয়, তাহলে আর সন্তোষজনক ফল পুনরাবৃত্তি ঘটায়। তাহলে এই প্রশ্নের অপশান বি হচ্ছে গিয়ে সঠিক। কেন বাকিগুলো সঠিক নয়? দেখো বলছে কি অনুকরণ, তাহলে অনুকরণের মাধ্যমে শেখা এটি কিন্তু ল এফেক্টের কিন্তু মূল বক্তব্য নয়, তাই এটি ভুল। আর কি বলছে উদ্দীপনা প্রতিক্রিয়ার সমন্বয় ঘটে না, এটিও ভুল। আর কি পর্যবেক্ষণের মাধ্যমে, তাহলে পর্যবেক্ষণ এই মাধ্যমে কেবলমাত্র শিখন সম্ভব, এটা একটা আলাদা তত্ত্ব, এটা বান্দুরার ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি, তাই ল এফেক্টের ক্ষেত্রে এটি এই মূলধারার বিষয়টি নয়। এরপর দেখো 25-এ যে প্রশ্ন রয়েছে আমাদের, বলছে রুশো শিক্ষা দর্শনে কোন উক্তি সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ? ব্যাক টু নেচার, নলেজ ইজ পাওয়ার, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইনচেন, লার্নিং বাই ডুইং। তাহলে এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়ের মধ্যে কোনটি সবথেকে সঙ্গতিপূর্ণ? তাহলে দেখো রুশোর যে এমিল গ্রন্থ যেটা রয়েছে এডুকেশনের উপরে, তিনি শিক্ষার উপরে প্রকৃতিবাদ, তিনি যে একজন শিক্ষাবিদ, তার সবথেকে যদি আমরা দেখি যে একটি উক্তি, সেটা হচ্ছে কি ব্যাক টু নেচার, অর্থাৎ কি প্রকৃতিতে ফিরে যাও। কারণ দেখো এখানে এক এক করে আমরা বাকি বিষয়গুলো একটু দেখব যে কেন সঠিক নয়। বলছেন নলেজ ইজ পাওয়ার, তাহলে দেখো মূলত এটা কিন্তু বেকনের উক্তি, তাই এটি রুশোর বক্তব্য নয়, তাই এটির সঙ্গে ম্যাচ খাচ্ছে না। এরপর দেখো ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার ইন চেন, তার দেখো এটি কিন্তু রুশোর উক্তি, তবে এটা রাজনৈতিক দর্শনের কিন্তু একটা সারাংশ। তা সত্ত্বেও আমরা এখানে বলবো যে বিষয়টি রয়েছে, তাহলে ব্যাক টু নেচার, তাহলে এই ক্ষেত্রে যদি হয় এটির মধ্যেই কিন্তু ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার ইজ চেন এই বিষয়টি লুকিয়ে রয়েছে। তাই যদি সঙ্গতিপূর্ণ এই টার্মটির সঙ্গে কিন্তু আগে আমাদেরকে সামঞ্জস্য বিধান করতে হবে, তাই অপশান এ সঠিক। আর লার্নিং বাই ডুইং এটি তো আমরা জানি যে রুশোর স্লোগান নয় এটি। তাহলে দেখো অপশান এ সঠিক উত্তর। 26-এ যে প্রশ্ন হয়েছে ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি বলতে বোঝানো হয় সকলের জন্য সমান পাঠ্য বই দেওয়া, একই রকম শিক্ষা পদ্ধতি চালু করা, শিক্ষায় প্রবেশ অব্যাহত রাখা, ফলাফলের সমান সুযোগ দেওয়া, মেধা ও প্রতিভার সমান বিকাশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, শিক্ষায় প্রবেশ অব্যাহত এবং ফলাফলের সমান সুযোগ পাওয়া। অর্থাৎ কি না শিক্ষাক্ষেত্রে শুধু কেবলমাত্র সবাই সমান সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ শিক্ষার কোনো রকম কোনো তাদের বাধা থাকবে না ভর্তি হওয়াতে। শুধু তাই নয়, শিক্ষার্থী তারা ভর্তি হওয়ার পর তাদেরকে ধরে রাখার জন্য এবং তার ফলাফল ন্যায্য যাতে হয় সেই সম্পর্কে, অর্থাৎ সমস্ত কিছু বিষয়ে যাতে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে বাধা না হয় সেই বিষয়টি কিন্তু দেখভাল করা হবে। 27-এ যে প্রশ্ন রয়েছে একজন শিক্ষক যদি আইডিয়ালিজম অনুযায়ী শিক্ষার্থীর নৈতিক ও মূল্যবোধ বিকাশে জোর দেন, তবে শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষা সফল হওয়ার জন্য শেখে, তবে কোন ধরনের দ্বন্দ্ব দেখা দিতে পারে? তাহলে কি কি হতে পারে দেখো এক এক করে আমরা। শিক্ষার্থীর অভ্যন্তরীণ প্রেরণা কমে যাবে, শিক্ষার চিরন্তন উদ্দেশ্য হারায়, শিক্ষার্থীর সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়, শিক্ষার্থীর শিক্ষার অভিজ্ঞতা বৃদ্ধি পায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই বি, শিক্ষার চিরন্তন উদ্দেশ্য হারিয়ে যাবে। কারণটা কি না আইডিয়ালিজম অনুযায়ী তারা কিন্তু নৈতিক এবং মূল্যবোধের উপরেই তারা জোর দিচ্ছে, কিন্তু যদি শিক্ষার্থী কেবলমাত্র পরীক্ষায় সফল হওয়ার জন্য যদি সে পড়ে, তাহলে কি হবে সেখানে আমরা যদি দেখি তাহলে তার যে মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু সেটা অনেকটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আর যে বিষয়গুলো অভ্যন্তরীণ প্রেরণা কমে যাবে, সামাজিক দক্ষতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীর অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, এর থেকেও বড় কথা হচ্ছে গিয়ে শিক্ষার্থীর বা আইডিয়ালিজমের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু চিরন্তন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু তারা ব্যর্থ হয়ে যাবে। হয়েছে। এরপরে দেখো এনসিইআরটির প্রধান কাজ কি? বিশ্ববিদ্যালয় পরিচালনা করা, শিক্ষক নিয়োগ করা, স্কুল শিক্ষার জন্য পাঠ্যপুস্তক প্রস্তুত আর প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? স্কুল শিক্ষার জন্য পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক প্রস্তুত করা।
এরপরে দেখো 31-এ যে প্রশ্ন রয়েছে, বলছে 31 বছর বয়সী 29-এ যে প্রশ্ন, একজন নারী হঠাৎ করে কয়েক মিনিট ধরে বুক ধড়পড়, শ্বাসকষ্ট, ঘাম এবং মৃত্যু ভয়ের জন্য অনুমতি জানায়। এই ধরনের পর্ব মাসে 3 থেকে 4 বার হচ্ছে, কিন্তু মাঝে মাঝে স্বাভাবিক থাকেন। সম্ভাব্য রোগ নির্ণয় কী হতে পারে? বলছে প্যানিক ডিসঅর্ডার, আর জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর পিটিএসডি, আচ্ছা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আর সোমাটিক সিমটম ডিসঅর্ডার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি না, অপশান এ প্যানিক ডিসঅর্ডার। বাকিগুলো কেন নয়? তাহলে দেখো জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি হয়, এটি কিন্তু একটা বৈশিষ্ট্য কিনা দীর্ঘমেয়াদী হবে, কিন্তু এখানে বলছে যে হঠাৎ করে হয় আবার স্বাভাবিক হয়ে যায়, তো সেই জন্য এটি হচ্ছে না। আর প্যানিকের মতো হঠাৎ আক্রমণ এখানে হচ্ছে না, তো সেই জন্য জেনারেলাইজটা হবে না। এবার কি রয়েছে পিটিএসডি যেটা রয়েছে পিটিএসডি, এখানেও কিন্তু যদি আমরা দেখি যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রকৃতির হয়, মানে এখানে কোনো ট্রমার হিস্ট্রি থাকবে না, অর্থাৎ প্রত্যেক মাসে 2-3 বার হচ্ছে এইরকম ধরনের কোনো ইতিহাস থাকবে না। আর কি সোমাটিক সিমটম, এখানে কি না ব্যক্তি বারবার তার শারীরিক যে উপসর্গ সেটা নিয়ে চিন্তিত হবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে, হঠাৎ করে হবে, হঠাৎ করে চলে যাবে না, তো সেই দিক থেকে এটিও সঠিক নয়। এরপরে আমরা 30-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, জেড স্কোর যদি 2 হয় টি স্কোর কত হবে? দেখো একেবারে সোজাসাপটা একটি বিষয়, কিন্তু পরীক্ষাতে তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে। তাহলে টি সমান আমরা কি জানি যে 50 + 10 জেড। তাহলে দেখো জেডের মান এখানে আমাদের বসালেই অ্যান্সার চলে আসবে 2, তাহলে 50 20 তখন কত 70। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি 70। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমাদের যে প্রস্তুতি তোমরা নিশ্চয় সেই প্রস্তুতির জন্য এগুলি খুবই সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো।